হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা তোমাদের মাধ্যমিক পর্ষদের 84 পেজের ফুল সলিউশন করব ইংলিশ সাবজেক্টের। ঠিক আছে, চলো শুরু করা যাক। ফার্স্টে কি বলেছে দেখো, তোমাদের সিনটা দিয়ে দিয়েছে। সিনটা কোথা থেকে দিয়েছে? আবার রান অ্যাওয়ে কাইট থেকে। এটা নিশ্চয়ই পড়েছো। ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো, পুট এ টিক এগেইনস্ট দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক উত্তরটা বেছে নিয়ে আমাদেরকে লিখতে হবে। প্রথমে কি কোশ্চেন আছে এর দাগে, লাস্ট সামার বলছে শেষ গ্রীষ্মে, বিফোর দ্য অ্যারাইভাল অফ ডিক অ্যান্ড মিমি, ডিক আর মিমি আসার আগে, ক্লড অ্যান্ড ফিলিপ্পা ওয়্যার ক্রেজি অ্যাবাউট। বলছে ক্লড আর ফিলিপ্পা কোন বিষয়ে খুব এক্সাইটেড ছিল, খুব ক্রেজি ছিল? বলছে বেলুনস, স্ট্যাম্পস, কাইটস না টয়স। তারা খুব কি বিষয়ে খুব উত্তেজিত ছিল? ঘুড়ির নিয়ে, তাই তো? তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে কাইটস। সেকেন্ডের কোশ্চেন কি বলছে, ক্লড লার্নড টু মেক কাইটস ফ্রম। বলছে ক্লড শিখেছিল টু মেক কাইটস, ঘুড়ি তৈরি করতে, ফ্রম কার থেকে? ফার্স্ট অপশন কি আছে, এ বয় অন দ্য মেনল্যান্ড। বলছে মূল ভূখণ্ডের একটা ছেলের কাছ থেকে, না ফিলিপ্পা, না ফিলিপ্পার কাছ থেকে, না হিজ ফাদার তার বাবার কাছ থেকে, না হিজ টিউটর তার শিক্ষকের কাছ থেকে। সে কার কাছ থেকে শিখেছিল ঘুড়ি তৈরি করা? মেনল্যান্ডের একটা ছেলের কাছ থেকে, তাই তো? তাহলে কারেক্ট অ্যান্সার হবে এ বয় অন দ্য মেনল্যান্ড। সি এর দেখে কি বলছে, ক্লড অ্যান্ড ফিলিপ্পা মেড এ বিগ কাইট কভার্ড উইথ লাভলি। বলছে ক্লড আর ফিলিপ্পা মেড এ বিগ কাইট, একটা খুব বড় ঘুড়ি তৈরি করেছিল, কভার্ড উইথ লাভলি। বলছে যেটা কভার্ড ছিল লাভলি, সুন্দর, কি দিয়ে? ব্লু পেপার। বলছে নীল পেপার দিয়ে, নীল কাগজ দিয়ে, না রেড পেপার লাল কাগজ দিয়ে, না অরেঞ্জ পেপার কমলা কাগজ দিয়ে, না গ্রিন পেপার না সবুজ কাগজ দিয়ে। কি কালারের কাগজ দিয়ে কভার করেছিল তারা ঘুড়িটা? এই যে রেড পেপার, রেড কালার পেপার দিয়ে তারা ঘুড়িটা তৈরি করেছিল, তাই তো? ডি এরটা কি বলছে, when the narrator was bringing the kite from the house she fell over the। বলছে যখন লেখক ওই ঘুড়িটা নিয়ে আসছিল, ব্রিঙ্গিং মানে কি, আনছিল, দ্য কাইট ওই ঘুড়িটা, ফ্রম দ্য হাউস তার বাড়ির থেকে, সি ফেল ওভার দা। বলছে সে পড়ে গিয়েছিল কোথায়? ট্রি ট্রাঙ্কস। বলছে গাছের গুড়ির উপর পড়ে গিয়েছিল, না বক্সেস না বাক্সের উপর পড়ে গিয়েছিল, না রক্স পাথরের ওপর, না স্যান্ড ডিউনস। বলছে ওই বালির যে উঁচু ঢিপিগুলো থাকে না, বালি টিলাগুলো, ওগুলোর ওপর। কিসের উপর পড়ে গিয়েছিল? সে রক্স পাথরের ওপর পড়ে গিয়েছিল, পাথরের উপর হোঁচট খেয়ে পড়ে গিয়ে তার ঘুড়িটা ছিঁড়ে গিয়েছিল। তাহলে এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ইয়েরটা কি বলছে, দ্য ওল্ড লেটার, ওই পুরনো চিঠিটি, হুইচ ওয়াজ ইউজড ফর প্যাচিং আপ দ্য কাইট। বলছে যেটা ওই ঘুড়িটাকে মেরামত করার কাজে লাগানো হয়েছিল বা ব্যবহার করা হয়েছিল, ওয়াজ লাইং অন এ। বলছে রাখা ছিল কোথায়? চেয়ার, চেয়ারের ওপরে, না টেবিলের ওপর, না বেড, বিছানার ওপর, না বুককেস, না বইয়ের তাকের উপর। কোথায় রাখা ছিল? বুককেসের ওপর, তাই তো? তাহলে এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপরে কি বলছে দেখো, সেকেন্ড, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবার অফ বিগ হাফ মুন। বলছে যখন এটা খুব সুন্দর থাকে, দ্য হারবার অফ বিগ হাফ মুন, ওই বিগ হাফ মুনের বন্দরটা কিরকম থাকে তখন? প্যাসেজে আছে না, when it is fine the harbor is blue and calm with little wind and ripples। তাহলে এর কারেক্ট অ্যান্সার কি হবে? উইন্ড অ্যান্ড রিপেলস, এই উপরটা লিখে দিচ্ছি, হ্যাঁ, ঠিক আছে? তাহলে ব্লু অ্যান্ড, এখানে ইজ হবে, মুন ইজ ব্লু অ্যান্ড কাম উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপেলস। এরপরে এইটা আছে, ঠিক আছে? তারপরে সেকেন্ড এটা কি বলছে দেখো, সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস দ্য ন্যারেটর অ্যান্ড হিজ ব্রাদার। বলছে একে অপরকে ঘুড়ি দিয়ে সিগন্যাল দেয়া দিয়ে যে খেলাটা তারা খেলছিল, লেখক আর তার ভাই যে খেলছিল, ওটা কি? কি খেলছিল তারা? এই যে
শিপরেকড ম্যারিনার্স, তাই তো? এখানে আছে না, উই উড প্লে শিপরেকড ম্যারিনার্স। এটা হবে কারেক্ট অ্যান্সার। এতদূর হবে। তাহলে কি বললাম, সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস দ্য ন্যারেটর অ্যান্ড হিজ ব্রাদার উড প্লে শিপরেকড ম্যারিনার্স। এখানে তোমাদের লাইনটা আছে বইয়ে, এ দেখো, এই যে এখান থেকে লিখে দেবে উড প্লে শিপরেকড ম্যারিনার্স। এটা হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স হয়ে গেল। এরপর কি বলছে, অন দ্য বিগ কাইট ইট ওয়াজ রিটেন, বলছে ওই বড় ঘুড়িটায় কি লেখা ছিল, কি লেখা ছিল, তাদের নাম লেখা ছিল, এই যে দ্য নেমস ক্লড লিড অ্যান্ড ফিলিপ্পা লিড, আর কি লেখা ছিল, বিগ হাফ মুন লাইট হাউস। এই পুরো কথাটা লেখা ছিল ওই ঘুড়িটার ওপরে। তাহলে এটা আমাদেরকে লিখতে হবে, কি লেখা ছিল, ক্লড লিড অ্যান্ড ফিলিপ্পা লিড, আর লেখা ছিল বিগ হাফ মুন লাইট হাউস। তাহলে এটা হবে কারেক্ট অ্যান্সার। এই যে অন দ্য বিগ কাইট ইট ওয়াজ রিটেন দ্য নেমস ক্লড লিড অ্যান্ড ফিলিপ্পা লিড, তারপরে এখানে আছে, হ্যাঁ এটার পরে, এটা কিন্তু ওপরেরটার অ্যান্সার। আর এটা হচ্ছে এরপরে ফিলিপ্পা লিডের পর বিগ হাফ মুন লাইট হাউস। এতটা ক্লিয়ার? সরি, ঠিক আছে, তিনটে অ্যান্সার কমপ্লিট হয়ে গেল। এরপর কি বলছে দেখো, ট্রু ফলস। ফার্স্টে কি বলেছে, দেয়ার ওয়াজ এ বিগ হোল ইন দ্য কাইট বিকজ এ ব্রাঞ্চ অফ এ ট্রি ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট। বলছে ওই ঘুড়িটাতে একটা বিগ হোল, একটা বড় হোল, একটা ফুটো হয়ে গেছিল, কি করে, যে বলছে ব্রাঞ্চ অফ এ ট্রি, বলছে গাছের শাখা পোশাখা বা ডালপালা ওটার মধ্যে ঢুকে গিয়েছিল, সেই জন্য ওটার মধ্যে ফুটো হয়ে গেছিল। এটা কি ট্রু না ফলস? কি হবে এটা? ফলস। কেন ফলস? কারণ ঘুড়িটা কিভাবে ছিঁড়ে গেছিল, ঘুড়িটা যখন রাইটার ঘুড়িটার উপর পড়ে গিয়েছিল তখন ছিঁড়ে গিয়েছিল। এই যে I tripped and fell over the rocks, my elbow went clear through the kites making a big hole। তাহলে এটার জন্য ছিঁড়ে গেছিল, সেই জন্য এটা ফলস। এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। এইখান থেকে পুরো এতটা মেকিং এ বিগ হোল, ঠিক আছে, এইখান থেকে এতটা হচ্ছে প্রথমটা সাপোর্টিং স্টেটমেন্ট। ওকে, নেক্সট কি বলছে, আফটার প্যাচিং দ্য কাইট আপ উইথ দ্য লেটার, বলছে ঘুড়িটাকে ওই চিঠিটা দিয়ে ঠিকঠাক মেরামত করার পরে ইট ওয়াজ ড্রাইড বাই দ্য ফায়ার, এটা আগুনে একবার শুকিয়ে নেওয়া হয়েছিল। ট্রু না ফলস? ট্রু। পড়েছিলে তো? লাস্ট লাইনে আছে দেখো, কিপ আপ উইথ দ্য লেটার এ শিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, এবং আগুনের আঁচে শুকিয়ে নিয়েছিল। তাহলে এইটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। এখান থেকে, হ্যাঁ, কিপ আপ উইথ দ্য দিয়ে এখান থেকে পুরোটা, দ্য লেটার এ শিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, এটা হচ্ছে সেকেন্ডের সাপোর্টিং স্টেটমেন্ট। ঠিক আছে, তার দুটো সাপোর্টিং স্টেটমেন্ট লিখে নেবে। প্রথমটা হচ্ছে এইখান থেকে এতটা, আর সেকেন্ডেরটা হচ্ছে এই কাইট থেকে পুরো ফায়ার পর্যন্ত এতটা। নেক্সট কি বলছে, তাহলে এটা কমপ্লিট হয়ে গেল।
এরপরে কি আছে দেখো, পোয়েমটা দিয়েছে কোথা থেকে, স্নেল। কোয়েশ্চেন অ্যান্সার কি বলছে, পুট এ টিক এগেইনস্ট দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে হবে। প্রথমে দ্য পোয়েম ইজ অ্যাবাউট, বলছে এই কবিতাটা কি নিয়ে, নেচার প্রকৃতি নিয়ে, না অ্যানিমেলস লাইফ না জীবজন্তু জীবন নিয়ে, না ডাইভার্সিটি ইন নেচার না প্রাকৃতিক বৈচিত্র্য নিয়ে, না স্মেল না একটা গন্ধ নিয়ে কোনো কিছুর। এটা কি নিয়েছিল, অ্যানিমেলস লাইফ, তাই তো। বিয়েটা কি বলছে, দ্য ওয়ার্ড ইমিনেন্ট মিনস, ইমিনেন্ট মানে কি, আসন্ন। আমরা কবিতায় পড়েছিলাম না, ডেঞ্জার ইমিনেন্ট। দেখো এই যে আছে ডেঞ্জার ইমিনেন্ট, ইমিনেন্ট মানে কি তাহলে আসন্ন। কোথায় লিখে দেবো, এইখানটা মানেটা লিখে দিচ্ছি, হ্যাঁ। ইমিনেন্ট মানে হচ্ছে কোনো কিছু আসন্ন মানে আসতে চলেছে। তাহলে এরপর আমাদেরকে দেখতে হবে অপশনের কোনটার সাথে ইমিনেন্টের মানে সিমিলার। ফার্স্টে কি আছে, এমিনেন্ট। এমিনেন্ট মানে কি, বিশিষ্ট। যখন আমরা বলি বিশিষ্ট কোনো ব্যক্তি, মহান, এরকম কিছু। পার্মানেন্ট চিরস্থায়ী। এভিডেন্ট কোনো কিছু স্পষ্ট বা কোনো কিছুর প্রমাণ। আর ইম্পেন্ডিং, ইম্পেন্ডিং মানে হচ্ছে আসন্ন। তাহলে আমাদের ইমিনেন্ট ওয়ার্ডটার মিনিং এখানে কোনটা হচ্ছে, ইম্পেন্ডিংটা। ঠিক আছে, বোঝা গেছে। এবারে শিয়ার দাগেটা কি বলছে, উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ, বলছে একটা হালকা স্পর্শে, স্লাইটেস্ট টাচ একদম আলতোভাবে স্পর্শ করলে, দ্য স্নেল শ্রিঙ্কস সে সংযুক্ত হয়ে যায়, গুটিয়ে যায়, ইনটু হিজ হাউস তার বাড়ির মধ্যে, উইথ মাচ কিসের সাথে, উইথ মাচ ডিলাইট বলছে খুব আনন্দের সাথে সে গুটিয়ে যায়, না ডিসপ্লেজার খুব বিরক্তির সাথে, না ডিফিয়েন্স খুব অবাধ্যতার সাথে মানে সে বাধ্য নয়, সে ওটা করতে বাধ্য হচ্ছে, না পেন খুব যন্ত্রণার সাথে। কি হবে এটা তাহলে, ডিসপ্লেজার। পড়েছিলাম আমরা, এই যে আছে না এখানে, হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, সে খুব বিরক্তির সাথে তার ওই ঘরটির মধ্যে, খোলসটির মধ্যে সংকুচিত হয়ে যাচ্ছে। কারেক্ট অ্যান্সার হবে ডিসপ্লেজার। তারপরে হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ, বলছে তার ওই নিজেকে সংযুক্ত করে নেওয়ার বা গুটিয়ে নেওয়ার এই শক্তিটা কি, কিরকম, ভেরি উইক খুব দুর্বল, ভেরি ইনসিগনিফিকেন্ট বলছে খুব নগণ্য খুব তুচ্ছ, না ভেরি পাওয়ারফুল না খুব শক্তিশালী, না ভেরি অর্ডিনারি খুবই সাধারণ। কি ছিল, ভেরি পাওয়ারফুল খুব শক্তিশালী ছিল, যে সে শুধুমাত্র হালকা টাচ করলে, স্লাইটেস্ট টাচ করলেও সে নিজেকে সঙ্গে সঙ্গে সংকুচিত করে নিত। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, বলছে প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম প্রশ্ন কি আছে, হোয়াট ডাজ দ্য স্নেল ডু হোয়েন ইট ফেসেস ডেঞ্জার, বলছে শামুকটা তখন কি করে যখন সে কোনো বিপদের সম্মুখীন হয়, কি করে, সে তার নিজের খোলসের মধ্যে ঢুকে যেত। তাই অ্যান্সারটা কি হবে, when the snail এই যে when the snail faces danger it withdraws itself into its house, বলছে যখন শামুকটা কোনো বিপদের সম্মুখীন হয় তখন সে কি করে, নিজেকে তার ওই ঘরের মধ্যে মানে তার শেল, তার যে খোলসটা তার মধ্যে সে নিজেকে সংকুচিত করে নেয়। তাহলে এটা হয়ে গেল। তারপরে কি বলছে দুয়েরটা, গিভ অ্যান এক্সাম্পল অফ সেলফ কালেক্টিং পাওয়ার অফ দ্য স্নেল, বলছে এই শামুকের এই সেলফ কালেক্টিং নিজেকে সংকুচিত করে নেওয়ার এই পাওয়ারটা, এই শক্তিটার একটা উদাহরণ দিতে বলেছে।
কি উদাহরণ দেবে? কি হবে? শামুকটা যখন দেখে কোনো বিপদ আসছে কি হবে? দ্য স্নেল shows its self-collecting power by shrinking into its own house with at a slightest touch. একটা সামান্য আলতোভাবে স্পর্শ করলেও সে শ্রিঙ্ক হয়ে যায়। তাহলে অ্যান্সারটা কি হবে? The snail দেখো কি বললাম তাহলে? The snail shows its self-collecting power by shrinking into its own house at a slightest touch. একটু সামান্য স্পর্শ করলে সে তার নিজস্ব খোলসের মধ্যে সঙ্গে সঙ্গে গুটিয়ে যায়। এইভাবেই সে তার এই সেলফ কালেক্টিং পাওয়ারটাকে দেখায়। তাহলে আশা করছি দুটো বুঝতে পেরেছো। এরপরে দেখো নেক্সট কি বলছে। আনসিন দিয়েছে। Read the following passage and answer the question given below. আনসিনটা এখন আমরা পড়বো, চলো। কি বলছে? Global warming has become one of the greatest concern for mankind in recent times. মানে কি? বলছে গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন। গ্লোবাল ওয়ার্মিং মানে কি? বিশ্ব উষ্ণায়ন, তাই তো? হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কনসার্ন, বলছে এখন একটা খুব বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে ফর ম্যানকাইন্ড, কাদের জন্য? মানব জাতির জন্য। ইন রিসেন্ট টাইম, এখনের বর্তমান সময়। তাহলে কি বলছে? বিশ্ব উষ্ণায়ন এই বর্তমান সময়ে মানব জাতির জন্য একটা খুব বড় চিন্তার কারণ বা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তারপরে কি বলছে? নেভার বিফোর হ্যাজ দ্য আর্থ বিকাম সো ওয়ার্ম অ্যাজ ইট হ্যাজ বিন অফ লেট। বলছে নেভার বিফোর, বলছে এর আগে কখনোই দ্য আর্থ এই পৃথিবীটা বিকাম সো ওয়ার্ম এতটা উষ্ণ হয়নি অ্যাজ ইট হ্যাজ বিন অফ লেট, যেটা এখন সেটা হয়েছে। এই সময় এখন যেই উষ্ণটা হচ্ছে পৃথিবী আগে কখনো হয়নি। There are clear indication that our planet is getting warmer day by day. বলছে there are clear indication, আমরা পুরো স্পষ্ট ইঙ্গিত পাচ্ছি যে that our planet মানে আমাদের এই গ্রহটা, আমাদের গ্রহ বলতে কি? পৃথিবীকেই বোঝাচ্ছে। আমাদের এই গ্রহটা is getting warmer, বলছে আরো উষ্ণ হয়ে চলেছে ডে বাই ডে, দিনের পর দিন। The huge mass of ice gathering in the North Pole and the South Pole has started melting. কিভাবে আমরা বুঝছি? এই যে the huge mass of ice gathering, বলছে নর্থ পোল উত্তর মেরু আর দক্ষিণ মেরুতে যে বিশাল বড় বরফের স্তূপ রয়েছে, এই যে মাস মানে হচ্ছে স্তূপ, বিশাল বড় বরফের যে স্তূপ রয়েছে এটা কি করছে? গলতে শুরু করেছে, মেল্টিং। মেল্টিং মানে কি? গলে যাওয়া। তাহলে কি বলছে? আমরা কিভাবে বুঝতে পারছি? এটা আমাদের ইঙ্গিত দিচ্ছে যে পৃথিবী কিন্তু দিনের পর দিন আরো বেশি উষ্ণ হয়ে চলেছে। পরের প্যারা কি বলছে? There have been cases where damage and destruction of marine life, বলছে এমনকি এমনও কেসেস, এমনও ঘটনা দেখা যাচ্ছে যে where, যেখানে ড্যামেজ অ্যান্ড ডিস্ট্রাকশন, যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ধ্বংস হচ্ছে, ডিস্ট্রাকশন মানে হচ্ছে ধ্বংস হওয়া, অফ ম্যারিন লাইফ মানে সামুদ্রিক জীবনযাপন। সামুদ্রিক জীবনযাপন বলতে এখানে যেমন মাছ বা অন্যান্য সামুদ্রিক প্রাণীর কথা বলছে, তাদের জীবনও কিন্তু নষ্ট হচ্ছে বা ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাজ বিন কনফার্ম, এটা নিশ্চিত দেখা গেছে, ডিউ টু দ্য রাইজিং টেম্পারেচার অফ সি ওয়াটার। কেন? কি কারণে?
বলছে রাইজিং টেম্পারেচার, রাইজিং মানে কি বেড়ে উঠছে, টেম্পারেচার তাপমাত্রা কোথায়, অফ দ্য সি ওয়াটার সমুদ্রের জলে। সমুদ্রের জলের তাপমাত্রা বেড়ে ওঠার কারণে কি হচ্ছে, সামুদ্রিক প্রাণীর জীবনও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে বা ধ্বংস হয়ে যাচ্ছে। তারপরে কি বলছে, দ্য গঙ্গোত্রী গ্লেসিয়ার, গ্লেসিয়ার মানে হচ্ছে হিমবাহ, বলছে গঙ্গোত্রী হিমবাহ হুইচ ইজ দ্য মেন সোর্স অফ ওয়াটার ফর দ্য গ্যাঞ্জেস, যেটা হচ্ছে গঙ্গা নদীর উৎসের প্রধান সোর্সটা কি, গঙ্গোত্রী হিমবাহ। তাহলে ইজ রিপোর্টেড টু হ্যাভ বিন ফার্স্ট ডিমিনাইজিং ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স, বলছে ওটাও কিন্তু বেশ গত কয়েক বছর ধরে আস্তে আস্তে কি হচ্ছে, দ্রুত হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে। Rainfall recorded in different parts of the globe has been quite erratic and irregular, বলছে রেনফল বৃষ্টিপাতের পরিমাণটাও কি হচ্ছে, গ্লোব মানে আমাদের পৃথিবীর বিভিন্ন অংশে বিভিন্ন পার্টসে হ্যাজ বিন কোয়াইট কিছুটা ইরেটিক অ্যান্ড ইরেগুলার, অনিয়মিত এবং অনিশ্চিত, কোনো ঠিক নেই, যখন খুশি বৃষ্টি হয়ে যাচ্ছে। These are some of the signs and symptoms confirming the earth's growing temperature, এইগুলোই হচ্ছে কয়েকটা সাইন, কয়েকটা চিহ্ন আর সিমটমস, কয়েকটা লক্ষণ। কিসের লক্ষণ, কনফার্মিং যেটা কি করছে, নিশ্চিত করছে যে দ্য আর্থ পৃথিবীটা গ্রোয়িং টেম্পারেচার, পৃথিবীর তাপমাত্রা আস্তে আস্তে গ্রো করছে, বেড়ে চলেছে। তারপরের প্যারা কি বলছে, দ্য রিজন ফর দ্য প্ল্যানেট গেটিং ওয়ার্মার আর মেনি, বলছে প্ল্যানেটের মানে এই পৃথিবীর দিনের পর দিন উষ্ণ হয়ে যাওয়ার কারণ কিন্তু অনেক আছে, অনেক কারণ। দ্য মেজর রিজন ফর গ্লোবাল ওয়ার্মিং আর দ্য লার্জ স্কেল অফ ডেফরেস্টেশন, বলছে সব থেকে বড় কারণ কি বিশ্ব উষ্ণায়নের, বলছে দ্য মেজর রিজন বড় কারণ কি, লার্জ স্কেল অফ ডেফরেস্টেশন মানে হচ্ছে গাছকে কেটে ফেলা হচ্ছে, দিনের পর দিন কি বড় বড় গাছ, অনেক জমি জায়গার গাছ কেটে ওখানে বড় বড় বিল্ডিং তৈরি করা হচ্ছে, কারখানা তৈরি করা হচ্ছে, এটা কিন্তু অনেকটা বিশাল মাত্রায় আস্তে আস্তে ছড়িয়ে চলেছে, যার জন্য বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। আর কি বলছে, কনজাম্পশন অফ ফসিলস ফিউলস ফর ট্রান্সপোর্টস অ্যান্ড কুকিং পারপাস, আর কি করছে, ট্রান্সপোর্টস পরিবহন এবং কুকিং রান্না বান্নার কাজের জন্য কি জীবাশ্ম জ্বালানি ব্যবহৃত করা হচ্ছে। কনজাম্পশন বলতে এখানে বলছে যে ফসিল অফ ফিউলস, বলছে জীবাশ্ম জ্বালানির ব্যবহারটা বেশি করা হচ্ছে, কিসের জন্য, পরিবহন এবং রান্না বান্নার কাজে ব্যবহারের জন্য। তারপর কি বলছে, অ্যান্ড এক্সেসিভ অ্যান্ড ইনডিসক্রিমিনেট ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার্স, বলছে এবং কি অতিরিক্ত পরিমাণে, এক্সেসিভ মানে কি অতিরিক্ত পরিমাণে, অ্যান্ড ইনডিসক্রিমিনেট ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার, বলছে যে রাসায়নিক সারটা কিন্তু নির্বিচারে ইউজ হচ্ছে, মানে নির্বিচারে মানে প্রচুর পরিমাণে অনবরত তারা ইউজ করে যাচ্ছে, কোনো রকম বিচার বিবেচনা না করেই। আর কি কি, এই যে পেস্টিসাইডস অ্যান্ড ইনসেকটিসাইডস, বলছে কীটনাশক, যে বিভিন্ন ধরনের কীটনাশক আমরা জমিতে চাষের জন্য ব্যবহার করি, ওই সমস্ত কীটনাশকের কথা বলছে। ইন কাল্টিভেশন মানে কি চাষবাসের কাজে, এইটা কিন্তু একটা হিউজ পরিমাণে কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্ব উষ্ণায়নের। এতদূর বোঝা গেছে। এরপর কি বলছে, টু কমব্যাট দ্য চ্যালেঞ্জ অফ গ্লোবাল ওয়ার্মিং, বলছে গ্লোবাল ওয়ার্মিং এর এই চ্যালেঞ্জটাকে কমব্যাট করতে মানে কি মোকাবিলা করতে বা রোধ করতে, তার প্রতি রুখে দাঁড়াতে আমাদের কি করতে হবে, দ্য অ্যাবাভ মেনশন কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস হ্যাভ টু বি চেকড অ্যান্ড ইরেডিকেটেড অ্যাট অল কস্টস, বলছে ওপরে দ্য অ্যাবাভ, ওপরে যে সমস্ত কারণগুলো উল্লেখ করে দেওয়া আছে, এই যে কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস হ্যাভ টু বি চেক, এগুলো কিন্তু আমাদের ভালোভাবে চেক করতে হবে, অ্যান্ড ইরেডিকেটেড অ্যাট অল কস্ট, এবং যে কোনোভাবে যে কোনো মতে নির্মূল করতে হবে, ইরেডিকেটেড মানে নির্মূল করে দেওয়া। তারপরে কি বলছে, এফরেস্টেশন হ্যাজ টু বি এনকারেজ, বলছে বনায়ন মানে বৃক্ষরোপণটার প্রতি আমাদের সবাইকে আরো এনকারেজ করতে হবে, আরো আগ্রহ করে তুলতে হবে সবাইকে। অ্যান্ড অল্টারনেটিভ এনার্জি রিসোর্সেস শুড বি ইনভেন্টেড, এবং অন্যান্য যে উপায়, শক্তির উৎসের অন্যান্য অল্টারনেটিভ উপায়গুলো আমাদেরকে উদ্ভাবন করতে হবে।
ইনভেন্টের মানে হচ্ছে উদ্ভাবন করা বা তো উৎপাদিত করতে হবে। ইউজ অফ বায়োলজিক্যাল অ্যান্ড ন্যাচারাল ফার্টিলাইজার্স হ্যাজ টু বি এনশিওর, বলছে জৈব এবং প্রাকৃতিক সার ব্যবহার করা নিশ্চিত করতে হবে একদম, মানে রাসায়নিক কেমিক্যাল ইউজ করাই যাবে না। তারপরে কি বলছে, দ্য মেনাস অফ গ্লোবাল ওয়ার্মিং মাস্ট বি ফাউট উইথ এ গ্লোবাল প্ল্যানিং, বলছে এই যে এতটা হিউজ পরিমাণে বিশ্ব উষ্ণায়নটা, এইটার প্রতি আমরা লড়তে পারবো শুধুমাত্র বিশ্বব্যাপী পরিকল্পনার সাথেই, সমগ্র বিশ্বব্যাপী পরিকল্পনা করেই কিন্তু আমরা এটাকে মোকাবিলা করতে পারবো। বোঝা গেছে আনসিনটা পুরোটা এতটা? চলো এবার আমরা কোশ্চেন অ্যান্সারে যাব। কি বলছে, আইস পুট দ্য টিক এগেইনস্ট দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরটা আমাদের বেছে নিয়ে লিখতে হবে। প্রথমে কি বলছে, আইস হ্যাজ স্টার্টেড মেল্টিং অ্যাট, বলছে বরফগুলো গলতে শুরু করেছে কোথায়, দ্য নর্থ পোল না দ্য সাউথ পোল না আন্টার্কটিকা না বোথ এ অ্যান্ড বি, দুটোতেই তো গলতে শুরু করেছে তাই না, এখানে আমরা বললাম না, দেখো এই যে নর্থ পোল অ্যান্ড সাউথ পোল, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হবে, বোথ এ অ্যান্ড বি, এই যে নর্থ পোলও হবে সাউথ পোল, উত্তর মেরু দক্ষিণ মেরু দুটোই হবে। তারপরে কি বলছে, দ্য গঙ্গোত্রী গ্লেসিয়ার ইজ দ্য প্রিন্সিপাল সোর্স অফ ওয়াটার ফর, বলছে যে গঙ্গোত্রী হিমবাহটা হচ্ছে প্রধান জলের উৎস কার, বলছে গোদাবরী, নর্মদা, গ্যাঞ্জেস না ব্রহ্মপুত্র, কোন নদীর প্রধান উৎস হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ, সবাই জানি গঙ্গা, তাহলে এটা হবে গ্যাঞ্জেস। সিয়েরটা, রেনফল থ্রু আউট দ্য গ্লোব ইজ, বলছে আমাদের এই বিশ্বে রেনফল বৃষ্টিপাতের পরিমাণটা কিরকম হচ্ছে, রেগুলার, বলছে প্রত্যেক দিনই হচ্ছে, প্রায় ইরেগুলার অনিয়মিত হচ্ছে না এক্সেসিভ অতিরিক্ত পরিমাণে হচ্ছে না স্ক্যারসিটি না হ্রাস দেখা যাচ্ছে, বৃষ্টিপাতের পরিমাণে ঘাটতি দেখা যাচ্ছে, কি হবে এটা, ইরেগুলার অনিয়মিত হচ্ছে, তাই তো। তারপরে কি, আওয়ার প্ল্যানেট ইজ গ্র্যাজুয়ালি গেটিং, বলছে আমাদের পৃথিবী আস্তে আস্তে ধীরে ধীরে গেটিং কি হচ্ছে, হটার খুব গরম হয়ে যাচ্ছে না কোল্ডার খুব ঠান্ডা হয়ে যাচ্ছে না কুলার শীতল হচ্ছে না ওয়ার্মার না উষ্ণ হচ্ছে, কি হচ্ছে গ্লোবালটা ওয়ার্মার হচ্ছে, তাই তো। তারপরে কি বলছে, গ্লেসিয়ার্স আর ফার্স্ট ডিক্রিজিং ইনক্রিজিং মেল্টিং না মাল্টিপ্লাইং, আচ্ছা বলছে হিমবাহগুলো দ্রুত কি হচ্ছে এটা বোঝাতে চাইছে, কি হচ্ছে ডিক্রিজিং বলছে কমে যাচ্ছে না ইনক্রিজিং না বেড়ে চলেছে না মেল্টিং গলে যাচ্ছে না মাল্টিপ্লাইং না বহু গুণে বেড়ে চলেছে, হিমবাহগুলো কি হচ্ছে গলে যাচ্ছে তো আস্তে আস্তে, তাহলে কি হবে মেল্টিং। তারপরে কি এফেক্টটা, পেস্টিসাইড অ্যান্ড ইনসেকটিসাইডস, আচ্ছা যে কীটনাশকের কথা বলেছিলাম ওইগুলো, বলছে কন্ট্রিবিউটিং লার্জলি, বলছে অংশগ্রহণ করেছে বিশালভাবে খুব বেশিভাবে কিসে, কাল্টিভেশন চাষবাসে, গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়নে, ডেফরেস্টেশন গাছের যে হ্রাস পাচ্ছে গাছ কেটে ফেলা হচ্ছে ওইগুলোতে, না ইরেটিক রেনফল না অনিয়মিত বৃষ্টিপাতে, কিসে গ্লোবাল ওয়ার্মিং এ খুব বড় একটা অংশগ্রহণ নিচ্ছে কে, এই যে কীটনাশকগুলো, এগুলোর ফলে আরো খুব বেশি পরিমাণে মেজর রিজন হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর মেজর রিজন হচ্ছে পেস্টিসাইড অ্যান্ড এই যে ইনসেকটিসাইডস কীটনাশক, এটা আমরা আগে পড়লাম তো, এই যে দেখো এই যে এখানে আছে, তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট এবার কি বলছে দেখো, রাইট ট্রু অর ফলস স্টেটমেন্টস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট। আচ্ছা ফার্স্টে রিজন ফর গ্লোবাল ওয়ার্মিং আর ভেরি ফিউ, বলছে বিশ্ব উষ্ণায়নের কারণগুলো খুবই সামান্য কিছু কারণ, ট্রু না ফলস হবে এটা, ফলস। কারণ কি আমরা আগে কি বললাম যে বিশ্ব উষ্ণায়নের কারণ কিন্তু অনেক মেনি, তাহলে এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট, হ্যাঁ এখান থেকে এতটা, দ্য রিজন ফর প্ল্যানেট গেটিং ওয়ার্মার আর মেনি, এটা হচ্ছে এক নম্বরের সাপোর্টিং স্টেটমেন্টের, এক নম্বরের ট্রু ফলসের সাপোর্টিং স্টেটমেন্ট। ওকে নেক্সট, পোলার আইস ক্যাপস আর ডিসলভিং অ্যাট প্রেজেন্ট, বলছে মেরু অঞ্চলে বরফগুলি গলে চলেছে বর্তমানে, কি হবে এটা
ট্রু। এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। এখান থেকে হ্যাঁ, দ্য হিউজ মাস অফ আইস গ্যাদারিং ইন দ্য নর্থ পোল অ্যান্ড দ্য সাউথ পোল হ্যাজ স্টার্টেড মেল্টিং। এখান থেকে এতটা, এটা হবে সেকেন্ডের সাপোর্টিং স্টেটমেন্ট। ওকে, নেক্সট 3 নম্বরে কি বলছে, এক্সেসিভ ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার মাস্ট বি চেকড টু রিডিউস গ্লোবাল ওয়ার্মিং। বলছে অতিরিক্ত ব্যবহার, এক্সেসিভ মানে কি, অতিরিক্ত ব্যবহার অফ কেমিক্যাল ফার্টিলাইজার মানে কি রাসায়নিক সার, অতিরিক্ত ব্যবহার রাসায়নিক সারের মাস্ট বি চেকড আউট, বলছে আমাদেরকে অবশ্যই দেখে নিতে হবে, টু রিডিউস কমাতে গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন কমাতে আমাদের এটা অবশ্যই চেক করতে হবে যাতে এই রাসায়নিক সারগুলোর ব্যবহার কমানো যায়। তো এটা কি হবে, ট্রু না ফলস? ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? এই যে এটা হবে, হ্যাঁ। এখান থেকে করবে, to combat the challenge of global warming, the above mentioned contributing factors have to be checked and eradicated at all cost. যে কোনো মতে আমাদের এই কারণগুলো কি করতে হবে, কমাতে হবে। তাহলে এখান থেকে এতটা লিখে দেবে সাপোর্টিং স্টেটমেন্ট, ঠিক আছে। চলো তাহলে এরপরে দেখি নেক্সট কি আছে, কোশ্চেন অ্যান্সার। Answer the following question. What are the major reason for global warming? বলছে গ্লোবাল ওয়ার্মিং এর প্রধান কারণ কি কি, এই যে এইগুলো, the major reasons for global warming are the, এখান থেকে হবে large scale of deforestation, consumption of fossil fuels and cooking purpose, and excessive and indiscriminate use of chemicals, fertilizers, pesticides and insecticides in cultivation. ঠিক আছে, এতটা লিখতে হবে পুরোটা। এখান থেকে পুরো এতটা হবে অ্যান্সার, ফার্স্টের কোশ্চেন অ্যান্সার। কত দাগ এটা, সি এর দাগ, আমি লিখে দিচ্ছি, একটু প্রবলেম হবে লিখতে। গ্লোবাল ওয়ার্মিং দিয়ে লিখবে আর দ্য লার্জ স্কেল অফ ডেফরেস্টেশন,
use of chemical fertilizers, pesticides and insecticides. ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। দ্য মেজর রিজনস ফর গ্লোবাল ওয়ার্মিং আর দ্য লার্জ স্কেল অফ ডিফরেস্টেশন, consumption of fossil fuels and excessive and indiscriminate use of chemicals, fertilizers, pesticides and insecticides. ঠিক আছে, এটা হচ্ছে প্রথমের উত্তর। সেকেন্ডের কোশ্চেন কি বলছে, হাউ ক্যান গ্লোবাল ওয়ার্মিং বি ট্যাকেলড, বলছে গ্লোবাল ওয়ার্মিংকে, বিশ্ব উষ্ণায়নকে আমরা কিভাবে ট্যাকেল করব, কিভাবে সামলাবো, কিভাবে ট্যাকেল করব। গ্লোবাল ওয়ার্মিং ক্যান বি ট্যাকেলড বাই, কিভাবে বলো এবারে। এটা দেখতে হবে আমাদেরকে যে গাছ কাটা বন্ধ করতে হবে, তাহলে এটা কি হবে, এই যে ডিফরেস্টেশন, তারপরে কি হবে, এইটা একটা কারণ। আর কি, এই যে রাসায়নিক সারগুলো দেওয়া বন্ধ করতে হবে, অতিরিক্ত পরিমাণে এই চাষের সময় রাসায়নিক সার দেওয়াটা বন্ধ করতে হবে। আর কি, এই জীবাশ্ম জ্বালানির কাজে এগুলো, এই গাছকে জীবাশ্ম জ্বালানির কাজে বা রান্না বান্না বা পরিবহনের কাজে ব্যবহৃত করা বন্ধ করতে হবে, তাই তো। তাহলে এটা যদি আমরা গুছিয়ে লিখি, এর অ্যান্সারটা কি হবে, কতদূর লিখলাম, লিখিনি না এখনো, কি বলছে, গ্লোবাল ওয়ার্মিং can be tackled by। আচ্ছা, এবার আমরা যাব প্যাসেজে। আচ্ছা দেখো কি কি বললাম, গ্লোবাল ওয়ার্মিং ক্যান বি ট্যাকেলড বাই, প্রথমে কি হতে হবে, আমাদেরকে চেক করতে হবে ডেফরেস্টেশনটা, তাই তো, গাছ কাটার ব্যাপারটা। ডিফরেস্টেশন, তারপরে কি, ইউজিং এই যে ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার আছে না, তাহলে কি হবে, এনকারেজিং, আমাদেরকে এনকারেজ করতে হবে কিসের জন্য, এই যে এফরেস্টেশনের জন্য, তাই তো। encouraging for forestation, তারপরে আর কি ছিল দেখো, এখানে আমরা পড়লাম না, তাহলে দুটো কারণ আমরা আগে দেখলাম, একটা কি গাছ কাটার ব্যাপারটা, আরেকটা কি এই যে গাছ লাগানোর যে ব্যাপারটা, এফরেস্টেশন হ্যাজ টু বি কনসার্ন, এই যে বৃক্ষরোপণ করতে হবে। আর কি, এই যে বিভিন্ন রকমের অল্টারনেটিভ এনার্জি সোর্সগুলোকে ইনভেন্টেড করতে হবে, উৎপাদিত করতে হবে। আর কি, বায়োলজিক্যাল অ্যান্ড ন্যাচারাল
সার, মানে জৈব এবং প্রাকৃতিক সার ব্যবহার করতে হবে। তাহলে এইগুলো আমরা অ্যাড করব। কতদূর লিখেছি দেখো, আমরা দুটো কারণ এখনো পর্যন্ত লিখেছি। গ্লোবাল ওয়ার্মিং ক্যান বি ট্যাকেলড বাই চেকিং ডেফরেস্টেশন, এনকারেজিং, স্পেলিংগুলো মানে বানান হাতে লেখাটা একটু ঠিকঠাক নেই, তোমরা একটু বুঝে নিও স্পেলিংগুলো কষ্ট করে। এনকারেজিং ফর এফরেস্টেশন, তারপরে কি আছে, হুম দেখো, তাহলে এর উত্তরটা কি হবে? গ্লোবাল ওয়ার্মিং ক্যান বি ট্যাকেলড বাই চেকিং ডেফরেস্টেশন, এনকারেজিং ফর এফরেস্টেশন, মানে বৃক্ষরোপণের দিকে সবাইকে জাগ্রত বা আগ্রহ করতে হবে, উৎসাহিত করতে হবে। তারপরে কি কমা দিয়ে লিখবে? ইউজিং অল্টারনেটিভ এনার্জি সোর্সেস, অল্টারনেটিভ যে শক্তির উৎসের উৎপাদনগুলো হয় সেগুলোর দিকে খেয়াল দিতে হবে। অ্যান্ড বাই প্রমোটিং বায়োলজিক্যাল অ্যান্ড ন্যাচারাল ফার্টিলাইজার্স, পেস্টিসাইডস অ্যান্ড ইনসেকটিসাইডস, বলছে প্রাকৃতিক এবং জৈব সার বা কীটনাশক আমাদেরকে ব্যবহার করতে হবে। এইভাবেই আমরা কিন্তু গ্লোবাল বিশ্ব উষ্ণায়নটাকে ট্যাকেল করতে পারবো। ক্লিয়ার? এই দুটো ক্লিয়ার। এরপরে দেখো 3 থেকে কি বলছে, হোয়াই ইজ মেরিন লাইফ ইন ডেঞ্জার, সামুদ্রিক জীবনযাপন কেন বিপদে আছে? কেন বিপদে আছে? কারণ জলের তাপমাত্রা বেড়ে চলেছে। এখানে পড়লাম না আমরা, কোথায় পড়লাম? এই যে দেখো, there have been cases where damage and destruction of marine life has been confirmed due to the rising temperature of sea water. জলের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণেই কিন্তু সামুদ্রিক প্রাণীদের জীবন নষ্ট হচ্ছে। এর অ্যান্সারটা তাহলে কি হবে? দাঁড়াও, দেখো 3 দাগের অ্যান্সারটা কি হবে? কি বলছে? হোয়াই ইজ মেরিন লাইফ ইন ডেঞ্জার? বিকজ কি পড়লাম?
দ্য রাইজিং টেম্পারেচার অফ সি ওয়াটার of seawater causes কি ড্যামেজ অ্যান্ড ডিস্ট্রাকশন, তাই তো? আচ্ছা দেখো ম্যারিন, আচ্ছা সরি এখানে লাইফটা লেখা হয়নি, এটা ম্যারিন লাইফ হবে। হ্যাঁ, ম্যারিন লাইফ ইজ ইন ডেঞ্জার, এটা হবে ম্যারিন লাইফ ইজ ইন ডেঞ্জার because the rising temperature of seawater causes damage and destruction for marine organism। বলছে সামুদ্রিক যে জীব তাদের কিসের জন্য ক্ষতি হচ্ছে বা ধ্বংস হচ্ছে, তারা কি জন্য, যে তাদের জলের তাপমাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে এই কারণে। চারটা কি বলছে, মেনশন টু ডিস্টার্বিং সিমটমস দ্যাট ইন্ডিকেট দ্য গ্রোয়িং টেম্পারেচার অফ আওয়ার প্ল্যানেট। বলছে দুটো সিমটমস তোমাকে, দুটো লক্ষণ তোমাকে এখানে উল্লেখ করতে বলেছে, মেনশন করতে বলেছে, যেটা দ্বারা কি ইন্ডিকেট করে, কি ইঙ্গিত করে, যে দ্য গ্রোয়িং টেম্পারেচার অফ আওয়ার প্ল্যানেট, যে আমাদের পৃথিবীর তাপমাত্রা বা উষ্ণতা কিন্তু বেড়ে চলেছে। দুটো কারণ কি, একটা কি অসময়ে যেখানে সেখানে বৃষ্টিপাত হচ্ছে, আরেকটা কি মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে। এই দুটো কারণ, তাই তো? এই দুটো কারণ কি ইন্ডিকেট করছে, যে বিশ্ব উষ্ণায়ন বেড়ে চলেছে। এই যে বলেছে না, দেয়ার আর ক্লিয়ার ইন্ডিকেশন দ্যাট আওয়ার প্ল্যানেট ইজ গেটিং ওয়ার্মার ডে বাই ডে। একটা হচ্ছে এইটা, যে নর্থ পোল অ্যান্ড সাউথ পোল হ্যাজ স্টার্টেড মেল্টিং। আরেকটা হচ্ছে এই যে অনিয়মিত বৃষ্টিপাত, এটা রেনফল রিসোর্স। রেনফল recorded in different parts of the globe has been quite erratic and irregular। তাহলে এই দুটো কারণ লিখে দেবে, ঠিক আছে? প্রথম কারণ লিখবে এইটা, এই যে there are clear indication that our planet is getting warmer day by day। একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে এইটা। এটা হচ্ছে ফার্স্ট রিজন, আর এটা হবে সেকেন্ডারি রিজন। ঠিক আছে, তাহলে কোশ্চেন অ্যান্সার গুলো কমপ্লিট হয়ে গেল। এরপর দেখো কি বলছে, গ্রামার। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সঠিক অল্টারনেটিভটা দিয়ে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। প্রথমে কি বলছে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, বলছে আমার একটা বন্ধু, ব্ল্যাঙ্কস দিয়েছে, তারপরে দেওয়া আছে ইনজিওর্ড, ওয়াজ ইনজিওর্ড, ওয়ার ইনজিওর্ড ইন এ বাস অ্যাক্সিডেন্ট। আই উড হ্যাভ, আবার ব্ল্যাঙ্কস, হেল্পড না হেল্পিং him if I blanks was were am a doctor। আচ্ছা তাহলে কি বলছে, আমার একটা বন্ধু ইনজিওর্ড ইন এ বাস অ্যাক্সিডেন্ট, কি হয়েছিল এটা, তাহলে কি হবে, বলছে তার একটা বন্ধু আঘাত পেয়েছিল একটা বাস অ্যাক্সিডেন্টে। ঠিক আছে, পাস্ট ফর্ম। যেহেতু এখানে ওয়ান আছে, তার একটা বন্ধুর কথা বলেছে, সেই জন্য আমরা এখানে কি করব, ওয়াজ ইনজিওর্ড। ঠিক আছে, ইন এ বাস অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তারপর কি বলছে, আই উড হ্যাভ, বলছে আমি তাকে হেল্প করতাম, সাহায্য করতাম, সেই জন্য হেল্পড হিম। ইফ আই ওয়াজ, যদি আমি একটা ডাক্তার হতাম। ঠিক আছে, এটা তাহলে কমপ্লিট। তারপরে কি বলছে দেখো,
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। এখানে তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস আর প্রিপোজিশন বসাতে হবে। প্রথমে কি, ম্যান ইজ দ্য আর্কিটেক্ট ড্যাশ হিজ ওন ফেট। আচ্ছা, ইফ হি মেক্স প্রপার ডিভিশন অফ হিজ টাইম অ্যান্ড ডাজ হিজ ডিউটিস অ্যাকর্ডিংলি হি ইজ শিওর ইমপ্রুভ অ্যান্ড প্রসপার ইন লাইফ। মানুষ তার নিজের জীবনের নিজেই রক্ষাকর্তা, নিজেই সব, এটাই বলতে চাইছে আর কি। তাহলে এটা কি হবে, ম্যান ইজ আর্কিটেক্ট অফ, কোথায় গেল, অফ হিজ ওন ফেট। ঠিক আছে, ইফ হি মেক্স বলছে যদি সে তৈরি করে এ প্রপার ডিভিশন অফ হিজ টাইম, যদি সে তার সময়ের একটা নির্দিষ্ট ভাগাভাগি করে নেয়, ডিভিশন করে নেয় পার্টে পার্টে, অ্যান্ড ডাজ হিজ ডিউটিস অ্যাকর্ডিংলি, এবং সেই রুটিন অনুযায়ী, সেই ডিভিশন অনুযায়ী সে যদি তার কাজকর্মগুলো করে, হি ইজ শিওর টু ইমপ্রুভ অ্যান্ড প্রসপার ইন লাইফ, বলছে সে আরো উন্নত হবে এবং তার জীবনে আরো সমৃদ্ধি লাভ করবে। তাহলে এটা হবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কি বলছে, ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথমে কি বলেছে, হি সেড টু মি লেট মি স্পিক ফ্রিলি, চেঞ্জ দ্য ন্যারেশন। ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, বলছে সে আমাকে বলছে আমাকে স্বাধীনভাবে কথা বলতে দাও। তাহলে এটা কি, লেট মি স্পিক ফ্রিলি, সে কি করছে, সে একটা অনুরোধ জানাচ্ছে যে আমাকে স্বাধীনভাবে আমাকে আমার মতন কথা বলতে দাও। এটা যদি আমরা ন্যারেশন চেঞ্জ করি কি হবে, প্রথমেরটা, তাহলে যেহেতু এখানে অনুরোধ বোঝাচ্ছে সেই জন্য আমরা কি আনবো, রিকোয়েস্ট, তাই তো। হি রিকোয়েস্টেড মি, তারপরে কি হবে, টু লেট হিম, হিটা আমরা হিম করব, স্পিক ফ্রিলি। ঠিক আছে, এটা বোঝা গেছে। হি রিকোয়েস্টেড মি টু লেট হিম স্পিক ফ্রিলি, সে অনুরোধ করেছে যে তাকে যেন স্বাধীনভাবে কথা বলতে দেওয়া হয়। দুয়েরটা কি বলছে, এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, বলছে পজিটিভ ডিগ্রিতে নিয়ে যেতে বলছে, এটাকে ডিগ্রি চেঞ্জ করতে বলেছে। তাহলে এভারেস্ট হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এভারেস্ট। এটাকে যদি আমরা ডিগ্রি চেঞ্জ করি, পজিটিভে নিয়ে যাই, তাহলে কি হবে, প্রথমে নো আদার, তাহলে নো আদার পিক ইন ইন্ডিয়া ইজ অ্যাজ, কি আছে আমাদের অ্যাডজেক্টিভ কি আছে এখানে, হাই, তাই তো, অ্যাজ হাই অ্যাজ এভারেস্ট। এটা হবে ডিগ্রি চেঞ্জ, পজিটিভ। নো আদার পিক ইন ইন্ডিয়া ইজ অ্যাজ হাই অ্যাজ এভারেস্ট, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরটা কি বলছে, তিনেরটা, হি গিভস অ্যাওয়ে এভরিথিং ফর দ্য পোর, বলছে সে গরিবদের জন্য সবকিছু দান করে দেয়। এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি, কি বলছে, কি হবে, প্রথমে কি আসবে, এইটা আমাদের সাবজেক্ট হয়ে যাবে, এভরিথিং, তারপরে ভার্ব আনতে হবে, যেহেতু প্রেজেন্টে আছে, গিভস আছে, সেজন্য আমরা প্রেজেন্টের ভার্বই বসাবো, ইজ, এভরিথিং ইজ, গিভস অ্যাওয়েটা কি হবে, গিভেন অ্যাওয়ে হয়ে যাবে, গিভেন অ্যাওয়ে, তারপরে কি হবে, বাই হিম, হিটা চেঞ্জ হয়ে হিম হয়ে যাবে। তারপর বাকিটা যে রিমেনিং সেন্টেন্স থাকবে, যেটা আছে এই যে ফর দ্য পোর, তারপর বাকিটা বসে যাবে। ফর দ্য পোর তোমরা এইভাবেও করতে পারো, আরেকটা রকম করতে পারো, এভরিথিং ইজ গিভেন অ্যাওয়ে, তারপরে ফর দ্য পোরটাকে আগেও লিখতে পারো, দিয়ে লাস্টে বাই হিম লিখে দিতে পারো, দুই রকমই হবে। ঠিক আছে,
একটা করতে পারো এভরিথিং ইজ গিভেন অ্যাওয়ে বাই হিম ফর দ্য পোর, আরেকটা করতে পারো এভরিথিং ইজ গিভেন অ্যাওয়ে ফর দ্য পোর বাই হিম, দুটোই কারেক্ট কিন্তু। তারপরে কি বলছে, আই ডু নট লাইক টি, আই ডু নট লাইক কফি, আমি চাও পছন্দ করি না, আমি কফিও পছন্দ করি না। এটাকে জয়েন ইউজিং নাইদার অর নর, আচ্ছা নাইদার আর নর দিয়ে এটাকে তোমাকে জয়েন করতে হবে, তাহলে কি হবে, কত দাগ, 4 দাগ, তাহলে কি হবে, আই লাইক neither tea nor coffee, এটা হবে সেন্টেন্সটা। তাহলে কি হবে, আই লাইক neither tea nor coffee, আমি না চা পছন্দ করি না কফি পছন্দ করি, ঠিক আছে। তারপরে 5টা কি বলছে, ক্যান উই এভার ফরগেট আওয়ার চাইল্ডহুড ডেজ, বলছে আমরা কি কখনোই আমাদের ছোটবেলার দিনগুলো ভুলে যেতে পারি, কোয়েশ্চেন মার্ক, তার মানে এটা কিসে আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। এটাকে কি করতে বলছে, টার্ন ইনটু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যেতে বলেছে। কি হবে অ্যাসার্টিভ করলে, ক্যান উই এভার ফরগেট আওয়ার চাইল্ডহুড ডেজ, বলছে আমরা কি কখনোই আমাদের শৈশবের জীবনগুলো ভুলতে পারি। এটাকে যদি আমরা অ্যাসার্টিভে নিয়ে যাই কি হবে, যে একটা হতে পারে আমরা সবসময় আমরা শৈশবের দিনগুলো মনে রাখবো, আরেকটা হতে পারে আমরা কখনোই এই দিনগুলো ভুলতে পারবো না, দুরকমই তোমরা করতে পারো। কি হবে, we can never forget our childhood days, এটা একটা করতে পারো, আরেকটা করতে পারো, we always remember our childhood days, ঠিক আছে, এস এই দুটো ভাবে তোমরা কিন্তু এটা করতে পারো। তাহলে আশা করছি এইটা পুরোটা বোঝা গেছে এখান থেকে এতটা। এবার আমরা যাব নেক্সট কি আছে, কি বলছে দেখো, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। কি বলছে প্রথমটা, দ্য চাইল্ড রিজেম্বলস হিজ ফাদার, এখানে রিজেম্বলস ওয়ার্ডটার ফ্রেজাল ভার্ব কি হবে, রিজেম্বলস বলছে ছেলে বাচ্চাটা তার বাবার মতন দেখতে একদম, রিজেম্বলস দেখি আমরা অপশনে কি কি দিয়েছে, সেট আপ, সেট ইন, টেক আফটার, না লুক ডাউন আপন, তাহলে রিজেম্বলসটা কি হবে, টেক আফটার। যেহেতু এখানে রিজেম্বলস আছে, এস যোগ আছে, সেই জন্য আমরা এটাকে কি করব, টেক আফটার, ঠিক আছে। তারপরটা কি বলেছে, এ নিউ ইউনিভার্সিটি হ্যাজ বিন বিল্ট অ্যাট কোচবিহার, বলছে একটা নতুন ইউনিভার্সিটি তৈরি হচ্ছে কোথায়, কোচবিহারে, তাহলে বিল্ট এর ফ্রেজাল ভার্ব কি হবে, সেট আপ, ঠিক আছে, সেট আপ। তারপরে মাই মাদার টট মি নট টু ডিসরেসপেক্ট এনিওয়ান, আমার মা আমাকে শিখিয়েছে কাউকে অসম্মান করা উচিত নয়, তাহলে ডিসরেসপেক্ট এখানে এটার ফ্রেজাল ভার্ব কোনটা হবে, লুক ডাউন আপন, এটা হবে ফ্রেজাল ভার্ব। তাহলে এতদূর কমপ্লিট হয়ে গেছে, বোঝা গেছে। 6টা কি বলছে দেখো, given below are the meanings of 3 words which you will find in question number 3, মানে সেই প্যাসেজটা আনসিন থেকে find out the words and write them in the appropriate boxes in the right hand side। আচ্ছা 3টে ওয়ার্ড তোমাকে এখানে দিয়ে দিয়েছে, এইখান থেকে তিনটে ওয়ার্ড দিয়ে দিয়েছে, এই 3টে ওয়ার্ডে সেই আনসিন থেকে সিমিলার মিনিং গুলো, সিনোনিম গুলো তোমাকে লিখতে হবে খুঁজে বার করে। প্রথমে কি বলেছে, ফাইট, যুদ্ধ করা, যুদ্ধ করার সিমিলার কোনো ওয়ার্ড আমরা প্যাসেজে পেয়েছিলাম না। গ্লোবাল ওয়ার্মিংটাকে রোধ করার জন্য, মোকাবিলা করার জন্য আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে করেছিলাম তো, এই যে কমব্যাট
কমব্যাট এটা হবে আচ্ছা আমি নিচটাই লিখে দিচ্ছি। হ্যাঁ, এটা হবে কমব্যাট। তারপরে কি বলেছে, রুটেড আউট, মানে কোনো কিছুকে একদম তার মূল থেকে, তার গোড়া থেকে উপড়ে নেওয়া। এরকম ওয়ার্ড কি পেয়েছিলাম, রুটেড আউট। এই যে নির্মূল করে দেওয়া, একদম তাকে তার মূল থেকেই তাকে উপড়ে নেওয়া, এটা কি হবে, এরাডিকেটেড। এটা হবে ইরাডিকেটেড। ওকে, তারপর এটা কি বলছে, রেকলেস বা থটলেস, মানে চিন্তাহীন, বিচারহীন, কোনো চিন্তা না করে, কোনো বিচার না করে যে কাজকর্ম করে যায়। এর কি হবে, এই যে এটা ইনডিসক্রিমিনেট, বলছিলাম না, নির্বিচারে, কোনো বিচার না করেই করে, এটা হবে ইনডিসক্রিমিনেট। তাহলে আশা করছি এতদূর বোঝা গেছে পুরোটা। এরপর কি বলছে দেখো, রাইটিং বলছে, সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য ইকো ক্লাব অফ your school wants to organize a sit and draw competition, একটা বসে আঁকা প্রতিযোগিতা হবে on the occasion of tree plantation program। আচ্ছা, write a notice informing the student about it, get your notice encounter signed by the headmaster। তোমাদের একটা বসে আঁকা কম্পিটিশন হবে একটা স্পেশাল দিনে, এই যে ট্রি প্ল্যান্টেশনের দিনে, বৃক্ষরোপণের দিন, এই নিয়ে তোমাদের একটা নোটিশ দিতে হবে। এবার দেখো নোটিশটা এখানে দিয়ে দিয়েছি। প্রথমে স্কুল নেম, ক্লাব নোটিশ লিখলে, ডেট দিলে, তারপর তোমার যে বক্তব্য দিলে যে অল স্টুডেন্ট আর ইনফর্ম দ্যাট আওয়ার স্কুল ইজ অর্গানাইজড এ সিট অ্যান্ড ড্র কম্পিটিশন অন দ্য ওকেশন অফ দ্য ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। ডেট দিলে, টাইমিংটা তোমাদের মতন দিয়ে দিও, প্লেস কোথায় হবে সেই স্থানটা। আচ্ছা, পার্টিসিপেন্টস অল কত নম্বর, মানে কত ক্লাস থেকে কত ক্লাস পর্যন্ত অংশগ্রহণ করতে পারবে সেই ক্লাসটা উল্লেখ করে দিও। তারপরে টপিক, কোন টপিকের উপর তোমাকে ড্রয়িংটা করতে হবে, টপিকটা দিয়ে দিয়েছো। তারপরে এটা লিখে দেবে যে তাদেরকে নিজেদের নাম নথিভুক্ত করার জন্য এই এত তারিখের মধ্যে নথিভুক্ত করতে হবে। আর তারপরে কাউন্টার সাইন দিয়ে দিলে হেডমাস্টার। তারপরে এখানে তো তোমরা জানোই কি করতে হয়, পুরোটাই স্ট্রাকচারটা দেওয়া আছে, করে নিও, ঠিক আছে। সেকেন্ড ডেটটা কি বলছে, ইউজ দ্য ফলোইং ফ্লো চার্ট টু রাইট এ প্যারাগ্রাফ অন হাউ প্ল্যান্ট গ্রোজ। আচ্ছা, গাছেরা কিভাবে বেড়ে ওঠে, এইটা নিয়ে তোমাদের এই পয়েন্টগুলো নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। চলো দেখা যাক। এই যে প্যারাগ্রাফটা এখানে দিয়ে দেওয়া আছে, কিভাবে একটা গাছ ছোট থেকে আস্তে আস্তে গ্রো করে, বড় করে, এটা নিয়ে হচ্ছে প্যারাগ্রাফটা লিখতে দিয়েছে। এটা দেখে নেবে, এখানে লেখা রয়েছে, ঠিক আছে। তারপরে কি বলছে, 9 দাগে, ডেভেলপ দ্য ফলোইং আউটলাইন ইনটু এ স্টোরি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, অ্যাড এ টাইটেল অ্যান্ড এ মোরাল টু ইয়োর স্টোরি। এখানে তোমাকে কয়েকটা পয়েন্ট দিয়ে দিয়েছে, এই পয়েন্টগুলো নিয়ে তোমাকে একটা স্টোরি লিখতে হবে এবং তার একটা নীতি কথা দিতে হবে, মোরাল দিতে বলেছে, আর একটা টাইটেলও দিতে বলেছে। আমার যেটা মনে হয়েছে আমি টাইটেলটা দিয়েছি দ্য কার্স অফ গ্রিড, লোভের যে অভিশাপ। যেহেতু এখানে গল্পটা ছিল 3 বন্ধুকে নিয়ে, 3 বন্ধুই একটা ব্যাগ পেয়েছিল যেটাতে অনেক পুরো ভর্তি টাকা ছিল এবং তারা লোভে একে অপরকে মেরে ফেলে, এটা নিয়েই ছিল গল্পটা। সেই জন্য আমি এখানে টাইটেলটা দিয়েছি দ্য কার্স অফ গ্রিড, আর মোরালটা দিয়েছি গ্রিড অ্যান্ড ডিসঅনেস্টি অলওয়েজ লিড টু ডিস্ট্রাকশন, ধ্বংসের কারণ। বলছে লোভ এবং অসততা কিন্তু ধ্বংসের কারণ। এটা হচ্ছে আমি মোরাল দিয়েছি, তোমরা তোমাদের মতন চাইলেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে মেন পয়েন্টগুলো, ঠিক আছে।
তাহলে এগুলো দেখে নেবে। চলো আজকে এত দূরই। আশা করছি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো। আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে অবশ্যই জানিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। পরের দিন আবার অন্য ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। থ্যাংক ইউ।